কেমন হলো নির্বাচন সেই বিষয় নিয়ে কথা বলবো আজ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই প্রশ্ন, কেমন হলো নির্বাচন, কেমন দেখলেন? হ্যাঁ, নির্বাচন আসলে আমি যেমনটি ভেবেছিলাম তেমনটি হয়েছে। আমি এই নির্বাচন নিয়ে যে খুব আশাবাদী ছিলাম। দেখেন, একটা নির্বাচনের সঙ্গে না অনেক কিছু জড়িত, কিন্তু আপনার মানে পিপলস ইনভলভমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। হ্যাঁ, তো এই নির্বাচনকে আমার কাছে তেমন নির্বাচন, ওরকম নির্বাচন মনে হয়নি। নির্বাচনে কোনো মারামারি হলো না, নির্বাচনে ভোট হয়ে গেল, নির্বাচনে একদল জয় হলো, আরও কয়েকজন পরাজিত হলো, এটাই নির্বাচন না। নির্বাচনের সঙ্গে মানুষের ইনভলভমেন্ট কতটুকু, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে মানুষের যে জীবনযাপন সেটা সেখানে কতটুকু প্রভাব ফেললো, নির্বাচন নিয়ে মানুষ কতটুকু আশাবাদী হলো। হ্যাঁ, শেষ তিনটারই উত্তর জানতে চাই। কতটা আশাবাদী হলো, নির্বাচনের প্রভাব কতটা পড়লো, এবং নির্বাচন কেমন হলো? দেখেন, এই নির্বাচন আমি প্রথমত বলি যে ভোটার যেখানে আমি ঢাকায় ভোট দিয়েছি, আমি যে ভোট দিয়েছি আমার সাক্ষী আছে, ভোট দিয়েছি। আমি ভোট দিতে যেয়ে দেখেছি যে যেখানে আমি দিয়েছি, আমি ঢাকার আইডিয়াল কলেজে ভোট দিয়েছি, ধানমন্ডি এলাকার। ওখানে ভোটার উপস্থিতি ভালোই ছিল, খারাপ না। আমি যখন গিয়েছি আমার আগেও কেউ ছিল না, আমার পিছেও কেউ ছিল না। আমি একটা কক্ষে ঢুকলাম, যে ভোট দিলাম, দিয়ে চলে আসলাম। সেটা সকাল কয়টা? সকাল না, আমি গিয়েছি ধরেন আপনার 12:30টার দিকে। আচ্ছা, প্রায় দুপুরের দিকে, 12:30টার দিকে আমি গিয়েছি। সকালে আমার একটা টকশো ছিল এক জায়গায়, ওখান থেকে বাসায় গিয়েছি, যে একটু ঘুম টুম দিয়ে তারপরে গিয়েছি। আমি গিয়েছি, আমার ওয়াইফ গিয়েছে। তো আমরা গেলাম ওখানে, এবং ওখানে আমি যখন বেরিয়ে এলাম তখন একজন লোক যাচ্ছে আমার রুমের দিকে, ওই রুমের দিকে। তার মানে আমার হিসাবে আমি তো রুমে যে মিনিমাম 2-3 মিনিট ছিলাম, তার মানে প্রতি 5 মিনিট একটা ভোট হচ্ছে, এরকম আমার হিসাবে আর কি। আমি অন্তত আপনার কেন্দ্র যদি আমি হিসাব করি, আমি যদি আমার কেন্দ্রটাকে ধরি, ঢাকায় ভোট ভালো হয়নি, ঢাকায় ভোটার উপস্থিতি খুব কম ছিল। আর কত শতাংশ হতে পারে? আমি একটা হিসাব পেয়েছি দুপুর 2টা পর্যন্ত। তখন পর্যন্ত পুরো ঢাকা শহরের যে কেন্দ্রগুলো আছে এখানে ভোটার উপস্থিতি ছিল 24% মতো তখন। তারপরে ধরুন আরো 2 ঘন্টা, 2টা দিকে পেয়েছি। সব মিলে আমার ধারণা যে ঢাকার ভোটের উপস্থিতি 40-এর উপরে হবে না ঢাকায়। বিভিন্ন কারণ থাকতে পারে, তারা হয়তো অনেকে ছুটিতে ঢাকার বাইরে গেছে, এই কারণে হয়তো ঢাকার ভোটার কিছু কমে গেছে, এটা হতে পারে। তবে আমি মনে করি সব জায়গায় সব মিলিয়ে ভোটের টোটাল আমি এখনো কিন্তু উপস্থিতি আমি দেখতে পাই না। নিশ্চয়ই পত্রিকায় চলে আসছে অনলাইনে, আপনারা পেয়েছেন কিনা জানি না, এখনো পুরোটা আসে পারলেন। তো আমার মনে হয় সেটা 50-52-র বেশি হবে না, কিন্তু এই সময় তো বেশি হতে পারতো এই কারণে। ধরেন যাদের বয়স এখন 32 বছর ধরি আমি, তারা 2008 সালের নির্বাচন যাদের বয়স 17 বছর ছিল, তারা তো ওই বছর ভোট দিতে পারে নাই। 2008 যদি আমি ধরি, এখানে 18 বছর, 17 আর 8 25 বছর হয়, তাই না? তো এই 25 বছর এই সময় তারা কিন্তু ভোট দিতে পারে নাই। তো এই দীর্ঘ সময় যারা ভোট দিতে পারে নাই, তাদের তো এবার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, যে তারা প্রথমবার ভোট দিতে যাচ্ছে, সব একদম দলে বলে যাবে। তো সেরকম ভিড় তো কোথাও হয়নি ঢাকা শহরে। না, তাহলে এখন পর্যন্ত আপনার কাছে যে তথ্য এসছে মাসুদ কামাল, আপনার কাছে কি মনে হয় এই যে নতুন ভোটার যাদের কথা প্রায় সবগুলি রাজনৈতিক দল বলেছে বারবার, যে এরাই আসলে ভোটের ফলাফল উল্টে দিতে পারে বা বিরাট পরিবর্তন আনতে পারে বা ভূমিকা রাখবে বড় ধরনের, সেই বড় অংশটার উপস্থিতি কতখানি ছিল মনে হয়, বা আপনি যে সমস্ত খবর পেয়েছেন? ওই অংশের উপস্থিতি খুব বেশি ছিল বলে আমি মনে করি না। কারণ আমি যখন ভোট কেন্দ্রে যাই, আমি ওখানে প্রায় অনেক লোক, ম্যাক্সিমাম লোককে দেখেছি প্রবীণ টাইপের, মনে করেন আমাদের মতো, যারা আগে অনেকবার ভোট দিয়েছে, ভোট দেওয়ার অনেকবার দিয়ে তাদের অভিজ্ঞতা আছে এরকম। তারা হ্যাপি। আমি লোকজনের সঙ্গে আলাপ করেছি, তারা বলেছে আমরা তো এরকম ভোটই চাই। আগে যেমন ভোট দিতে আসতে ভয় পেতাম, কে কি বলে না বলে এরকম, কিন্তু অতটা হয়নি। আবার যখন ভোট কেন্দ্রের সামনে ওই বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্যাম্প থাকে, ওখানে ওই গেলে পরে ওই সিরিয়াল নাম্বারটা ধরিয়ে দেয়, যে আপনি ওই তলায় যান, অমুক তলায় তমুক জায়গায় যান, এরকম। তো এখানে আমি ক্যাম্প দেখেছি মাত্র 2টা পার্টির, ধানের শীষ এবং এটা আমার চোখেও পড়েছে, ক্যাম্প দেখিনি। এবং প্রায় অনেকের সাথে আমি আজকে সারাদিন নানা জায়গায় কথা বলেছি, গণমাধ্যমেও খুঁজেছি, আমরা দেখলাম যে মানে হয় না যে অল অ্যাবাউট দ্যাট টু, মানে আরো যে রাজনৈতিক দল অংশ নিয়েছে তাদের আসলে সেখানে ক্যাম্প থাকা, তার প্রচারের সমর্থক বলেন বা তার ভোটার যারা আছেন, আমরা সবসময় যে
অবস্থাটা দেখি সেটার অনুপস্থিতি ছিল ভীষণ রকমের, মানে নজরে পড়ছিল বিষয়টি। কারণটা কি? এর কারণ কি? কারণ হলো ওগুলো ছিল দুধভাত পার্টি। দুধভাত পার্টি বুঝেন? দুধভাত বুঝেন? ছোটবেলায় যখন আমরা এই যে হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ। ভাই বোনরা যখন খেলাধুলা করতো না, আমরা ছোট ছিলাম, আমাদের বড়রা খেলতো, আমরা কান্নাকাটি করতো, আমাদের নাও আমাদের নাও, ওরা আমাদের নিবে না, কারণ আমরা কোনো ভূমিকা রাখতে পারবো না। কিন্তু বা না নিলে আবার চিৎকার চেঁচামেচি করে বাবা মাকে যে কমপ্লেন করবো, বাবা মাকে কমপ্লেন করলে ওদের খেলাও বন্ধ হবে। তখন ওরা করতো কি, শান্তির লক্ষ্যে, আপাত শান্তির লক্ষ্যে ওরা নিজে নিজে বলতো ঠিক আছে ও খেলুক ও খেলুক। তখন আমাদের বলা হতো ওরা দুধ ভাত। তখন আমরা এমনি এমনি দৌড়াইতাম। আমাদের দৌড়ানি কিন্তু খেলায় কোনো মানে আপনার ফল পরিবর্তন করতো না। তো আমরা ছিলাম দুধ ভাত পার্টি। তো ওরকম ওরগুলো হলো দুধ ভাত দল। আপনি আপনার সঙ্গে আমি আগের এক অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম যে আমাদের এখানে না জাতীয় নির্বাচন যেগুলো হয়, নির্বাচনগুলো গত কয়েক বছর ধরে আমরা দেখছি এগুলিকে নানা বিশেষণে বিশেষায়িত করা হয়। আমরা বলেছি একটা হলো ভোটারবিহীন নির্বাচন বলেছি, একটা হলো নিশিরাতের নির্বাচন বলেছি, একটা হলো আমি আর দামি নির্বাচন বলেছিলাম। এবং আমি এই নির্বাচনকে তখনই আখ্যায়িত করেছিলাম এটা হলো আমরা আর মামুরা নির্বাচন। আমরা আর মামুরা, বিএনপি এবং জামাত এরা সম্পর্কে আমরা আর মামুরা, এটা হলো রিয়েলিটি ভাই। আপনি শুনতে খারাপ শোনা যেতে পারে, বাট এটাই বাস্তবতা। বিএনপির সঙ্গে জামাতের ভোটের রাজনীতিতে কোনো দূরত্ব নাই, তারা একই রাজনীতি করে ভোটের রাজনীতিতে। আজকে যদি এখানে হাইপোথেটিক্যালি ধরেন, যদি আজকে আওয়ামী লীগ থাকতো এই নির্বাচনে, বিএনপি জামাত জোট করতো, আপনি নিশ্চিত থাকেন বিএনপি জামাত জোট করতো। জোটের দুটো দল আওয়ামী লীগ না থাকার কারণে, এবং আমি মনে করি আওয়ামী লীগ না থাকার পিছনে এদেরও ভূমিকা আছে, এরা আওয়ামী লীগকে সরিয়ে রেখেছে, রেখে না থাকার কারণে তারা নির্বাচন করছে। আজকে থেকে 30 বছর পর যখন আপনি নির্বাচন ইতিহাস ঘাটবেন, তখন আপনি কি দেখবেন? আপনি দেখবেন না, আপনি যখন মনে করেন, আপনি তো এগুলি জানেন, মনে করেন নতুন কেউ যখন দেখবেন, নিউ জেনারেশনে কেউ যখন 30 বছর পর, যার জন্ম মনে করেন আগামী বছর হবে, তখন তার বয়স মনে করেন 29 বছর, সে যখন নির্বাচন ইতিহাস ঘাটবে, তখন সে বলবে এটা কেমনে হলো যে এই দুটা দল এর আগে যখন নির্বাচন করেছে দুটো একসঙ্গে ছিল, আবার এখন তারা দুজনে প্রতিদ্বন্দ্বী হলো কিভাবে? তারা প্রশ্ন করবে যে এর আগে যে দলটা ছিল ক্ষমতায়, সেই দলটা এখানে একটাও সিট পেল না কেন? ও আচ্ছা, তারা তো তাহলে নির্বাচনে অংশই নেয় নাই। অংশ নেয় নাই কেন? অভিমান করে নেয় নাই, রাগ করে নেয় নাই, না কেন নেয় নাই? কারণ এর আগে 24-এ বিএনপি রাগ করে নেয় নাই, জামাত নেয় নাই, এর একটা কারণ ছিল, একটা লজিক তারা ওখানে দেখাবে। তো ওই ধরনের লজিক কিন্তু তারা এখানে খুঁজবে, পাবে না। তো তারা কিন্তু বিভ্রান্ত হবে, এটা কেমনে হলো তাহলে? তো এই সমস্ত প্রশ্ন কিন্তু আগামীর জন্য আমরা তুলে রাখলাম। কিন্তু এটাকে আমি গণতন্ত্র বলি না ভাই। আপনি যত যাই বলেন, আপনি মন খারাপ করতে পারেন। না না, এই যে গণতন্ত্র আপনি আমরা বলছি না, এটার প্রভাব কি সাধারণ মানুষের মধ্যে দেখতে পান? যেটা আপনি বলছিলেন যে এই নির্বাচনটা আসলে নির্বাচন হয়ে ওঠে নাই, কারণ এই নির্বাচন মানুষের জীবনে প্রভাব ফেলে। ভাই আমি বলি আপনাকে, আজকে আমি একটা টেলিভিশনে যাচ্ছিলাম, আমি বলি আমি দেশ টিভিতে যাচ্ছিলাম বাসা থেকে সন্ধ্যার দিকে। তো আমি ড্রাইভার সাহেবের সঙ্গে আলাপ করলাম। আমি যখনই যেখানে যাই, যাদের গাড়িতে যাই, আমার নিজের গাড়িতেই নাই, অন্যের গাড়িতে উঠি। যখন গাড়িতে যাই তখন আমি ওই ড্রাইভারের সঙ্গে আলাপ করি। তো বললাম ভাই আপনি ভোট দিলেন না? কি না, কি ভোট দেবো? আমি যদি কেন আপনি কি ঢাকার ভোটার? কি না, আমি ঢাকার ভোটার না। সে বোধ হয় ভোটার বললো মানিকগঞ্জ যেন কোন জায়গায়। আমি বললাম এখান থেকে একদম কাছে, আপনি যে ভোট দিতে পারতেন। কি ভোট দেবো ভাই? যারে ভোট দেবো সেই তো নাই। আমাকে নাই মানে কি? কিন্তু নৌকাই তো নাই। আমাকে নৌকা থাকলে কি করতেন? তাও তো আপনাকে ডিউটি করতে হতো। তখন কিসের ডিউটি, কিসের কি? ছুটি চাইতাম, ছুটি না দিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতাম। খেয়াল করেন, আমি কিন্তু বলছি না নৌকা খুব ভালো প্রতীক, আমি বলছি না আওয়ামী লীগ খুব ভালো পার্টি, আমি তা বলছি না। আমি বলছি যে ওই দলটার প্রতি এই ড্রাইভার সাহেবের মানসিক অ্যাটাচমেন্টটা কোথায়, সেটাই আমি বলছি। এই দলটা খারাপ দল, এই দলটা স্বৈরাচারী, ফ্যাসিস্ট, যাই বলেন বলেন, এই দলটা অনেকগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে বলা হচ্ছে। আমি দলটাকে হত্যাকারী বলি না, আমি মানে যে দলটা যে চালাতো তাদের কথা বলি। তো কিন্তু ওইগুলো সবই খারাপ, কিন্তু ওই পার্টিকুলার সিম্বলের প্রতি, ওই দলের নামটার প্রতি এই লোকটার যে অ্যাটাচমেন্ট, এটাকে আপনি ইগনোর করবেন কিভাবে? কিভাবে ইগনোর করবেন? এই লোকটিকে দেশের নাগরিক না। তাহলে মাসুদ কারওয়ান নির্বাচন কি ইনক্লুসিভ হলো? হলো না, হলো না। এটা ইউনূস সাহেব যেভাবে চেয়েছেন, জামাতে ইসলাম যেভাবে চেয়েছে, সেরকম একটা নির্বাচন হলো।
তাহলে জামাত ইসলামের চাওয়া নির্বাচনে, ইউনূস সাহেবের চাওয়া নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল হাতে আসছে সেখানে তো বিএনপি অনেকখানি এগিয়ে আছে। হ্যাঁ, এগিয়ে আছে বিএনপির, কিন্তু বিএনপি যেটা একদম চায়নি তাও আমি বলছি না, কিন্তু বিএনপির দিক থেকে উদ্যোগটা নেওয়া হয় নাই। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার ব্যাপারে বিএনপি দিক থেকে কিন্তু উদ্যোগটা নেওয়া হয় না। উদ্যোগটা নেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে। আপনি বলবেন না, জামাতের পক্ষ থেকে তো নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। কিন্তু এনসিপি আর জামাত যে একই জিনিস, এটা তো নতুন করে বোঝার কোনো দরকার নাই। যাহা এনসিপি তাহাই জামাত, এবং এনসিপির পক্ষ থেকে এনসিপিও কয় নাই, কিন্তু মূলত উদ্যোগটা নিয়েছে কিন্তু হাসনাত আব্দুল্লাহ, এবং হাসনাত আব্দুল্লাহর সঙ্গে জামাতের লোকজন ছিল, এবং তারাই আন্দোলনটাকে চায়। এবং এইটা ছিল একটা লোক দেখানো, মানে গভর্নমেন্ট তাদেরকে বলে তোমরা আসো, আন্দোলন করো, তোমাদেরকে আমার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা রাখবো, খাবার দাবার দিব, তারপরে তোমাদের দাবি আমরা মেনে নেব। এবং পুরোটা তো মানতে পারবো না, কারণ আগে আমি ভুল করে বলে ফেলাইছিলাম যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করবো না, কিন্তু নিষিদ্ধ করলাম না, স্থগিত করে দিলাম, এই তো করছি না। তাহলে এটার প্রভাবটা সামনের দিনের রাজনীতিতে কি ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? যে বিএনপি চাইলো না কিন্তু চুপ করে থাকলো, জামাত যা চাইলো তাই ঘটলো, তাহলে এর প্রভাবটা সামনের দিনে কি হবে? ধরেন বিএনপি সরকার গঠন করলো বা জামাত সরকার গঠন করলো, সেখানে প্রধান বিরোধী দলের ভূমিকা কতটা শক্তিশালী হবে, বা আদতেই কি বড়? এখানে আমি একটা কথা বলি, এটা কিন্তু হবে। মানে আওয়ামী লীগের আমলে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, অথবা এরশাদের আমলে আসম রবের জাসদের যে ভূমিকা ছিল, এই আমলে যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নেই, যদিও পুরো রেজাল্টটা এখন আমি পাই নাই, যাই পাই এখন তো আমার কথায় কোনো নতুন করে প্রভাব বিস্তার হবে না, আমি ধরে নিচ্ছি বিএনপি জিতল, প্রধান বিরোধী দল জামাত হবে। জামাত কিন্তু ওই জাতীয় পার্টির মতো বিরোধী দল হবে না। কিন্তু জাতীয় পার্টির মতো হবে না আপনি বলছেন। জামাতের আমির এরই মধ্যে কিন্তু তারেক রহমানের কাছে বলেছেন যে আমরা সরকার গঠনের আগে আরেকবার বসতে চাই, নির্বাচনের পর আমরা বসতে চাই। এই আবদারটা কেন? এই আবদার তাদের একটা স্ট্র্যাটেজি। জামাতের রাজনীতির একটা নতুন একটা মাত্রা আমরা কিন্তু এর মধ্যে দেখেছি। এই মাত্রা বাংলাদেশে এর আগে কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় নাই। মানে এই যে এইটা বৈশিষ্ট্যটা এর আগে আমরা কখনোই দেখি নাই। সেই নতুন বৈশিষ্ট্যটা হলো তারা গুপ্ত হিসেবে কাজ করতে পারে। তারা রাজনীতিতে হতে পারে, বলবেন যে এটা একটা স্ট্র্যাটেজি, যুদ্ধ নানা ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে, ভোটে, যুদ্ধে, প্রেমে কোনো নিয়ম কানুন নাকি চলে না, নৈতিকতা চলে না, সেটা হতে পারে। কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি যে আমি তোমার সঙ্গে খাতির দিব, দিয়ে আমি তোমার কাছ থেকে কিছু আদায় করে নিব, নিয়ে আমার দলটাকে আমি শক্তিশালী করব। এটাই ওদের যুদ্ধ। না, এখন একটা দল, আমি অঙ্কটা ঠিক বুঝছি না মাসুদ কামাল, কারণ হচ্ছে যে বলেন কি বুঝেন না, না বলেন কি বুঝেন না। বিএনপি সরকার গঠন করলো, ধরে নিলাম প্রধান বিরোধী দল জামাত হবে। তো প্রধান বিরোধী দল আপনি বলছেন সেই জামাতের ভূমিকা শক্তিশালী ভূমিকা হবে, মানে এবং শুধু আপনি অনেকেই বলছেন যে বাংলাদেশ হওয়ার পরে সবচেয়ে শক্তিশালী ভূমিকায় জামাত আসতে যাচ্ছে, তার এখন পর্যন্ত যে সক্ষমতা, তার সবচেয়ে সক্ষম হিসেবে সে এইবার তার চেহারা দেখাতে পারবে। এরকম একটি অবস্থায় সে কি আবার ওই যে দল রাষ্ট্র গঠন মানে সরকার গঠন করতে যাচ্ছে তার কাছে এই আবদার নিয়ে যাবে যে ভাই আমি তোমার সাথে কথা বলতে চাই? মানে কি ধরনের গুপ্ত কথা বলাটা তো বাংলাদেশে আমাদের কাছে আমরা অনভ্যস্ত। যে বিরোধী দলের সঙ্গে সরকারি দলের যে কথা বলা, এটাতে আমরা অনভ্যস্ত। এই আবদার তো জাতীয় পার্টির আমরা দুই নারী যখন আমাদের সরকার প্রধান এবং বিরোধী দলের প্রধান ছিলেন তখন আমরা দেখেছি তাদের মধ্যে এই একদম কথা বলা টকিং টার্মই ছিল না। যে কারণে তারা বলতো পরস্পরের দিকে শান্তিতে একদিনও শান্তিতে থাকতে দিব না, তারা বলতো। জামাত এটা বলবে না। জামাত কিন্তু একটা মোটামুটি পলিটিক্যাল দল, একটা তার পলিটিক্যাল পার্টি, তাদের একটা পলিটিক্যাল একটা আদর্শ আছে, এবং সে আদর্শ নিয়ে আপনার সঙ্গে তারা হাসি মুখে কথাও বলবে, কোনো সমস্যা নেই, তারা কথা বলবে। এবং এই জিনিসটা আমি মনে করি আমাদের গণতন্ত্রের জন্য ভালোও হবে। যদি জামাত বসতে চায় কিন্তু আপনার এই বিএনপি বসতে দিতে রাজি না হয়, এটা বরং বিএনপির সীমাবদ্ধতাকে প্রকাশিত করবে। জামাত বসতে চাইলে বিএনপি তাকে বসতেও দিবে, আমার ধারণা। আলাপ আলোচনা চলবে, এতে কোনো সমস্যা আমি দেখি না। এখানে আলাপ আলোচনার কি থাকতে পারে আপনার কাছে মনে হয়? মনে করেন যে কোনো একটা বেশি আলাপ করতে পারে, যে আমার তোমরা বেশি মাইরো না, আমাকে তুমি
আমি ফান করছি না, আমি ফান করছি না। মানে আমাকে আমরা তোমার বিরোধিতা করব, আমাদের বিরোধিতা তোমরা শুনবা, পছন্দ না হলে নিবা না, কিন্তু মাইরো না, গায়ে হাত তুলো না। আমাদের এখানে কিন্তু শুনেন, খুব দুর্ভাগ্যজনক বিষয়টাকে আমি বলি, আমাদের দেশে এতদিন বিরোধিতার রাজনীতি যতটা ছিল, তার চেয়ে বেশি ছিল নিশ্চিহ্ন করার রাজনীতি। আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এই রাজনীতিটা কিন্তু একদিন আমরা দেখেছি। আমি তো অন্ততপক্ষে বলবো যে মানে এটা অনেকদিন আগে থেকে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করার জন্য হত্যা করা হয় নাই, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে যাওয়ার জন্য হত্যা করা হয়েছে। টোটালি কিন্তু নিশ্চিহ্ন করার রাজনীতি কিন্তু একদম। আবার যখন 2004-এ 21 আগস্ট যখন গ্রেনেড হামলা হলো, এটা কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করার জন্য না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এটা কিন্তু এই রাজনীতি হয়েছে। এবং এরপরে যখন খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছে একটা ফালতু অজুহাতে, ওইটাও কিন্তু ছিল নিশ্চিহ্ন করার রাজনীতি। বিএনপি বলতে কিছু থাকবে না এই দেশে। এই যে নিশ্চিহ্ন করা যে রাজনীতিটা, এটার হাত থেকে তো আমাদের বাঁচতে হবে ভাই। আপনি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করলে তো গণতন্ত্র থাকবে না, তখন তো একনায়কতন্ত্র হয়ে যাবে, যেটা শেখ হাসিনা কায়েম করতে চেয়েছিলেন। উনি তো গণতন্ত্র চান নাই। গণতন্ত্র থাকলে ওনার বিরোধী দলকে, উনি তো কোনো ধরনের বিরোধিতাকে সহ্য করতেন না। আপনি তখনকার বাস্তবতা দেখেন, জামাতে ইসলাম নাই, জামাতে ইসলামের 2 জন লোক একটা রেস্টুরেন্টে বসে খাইতে পারে না। বিএনপি নাই, বিএনপির প্রধানকে বলা হচ্ছে আইএসএর এজেন্ট, অথচ যে লোকটাকে আমাদের জাতির জনক তাকে বীরত্তম উপাধি দিল, সে নাকি আইএসএর এজেন্ট। এটা কি? এটা তো বিএনপিকে নিশ্চিহ্ন করার রাজনীতি। তো এই নিশ্চিহ্ন করার রাজনীতির হাত থেকে যদি আমরা মানে একটা সমালোচনার রাজনীতিতে আসি, এটা কি বেটার না? সেই অর্থে আমি বলছি যে জামাত যদি বিরোধী দল হয়, জামাত খুব ভালো বিরোধী দল হবে। বিরোধী দলের দায়িত্বটা কি? বিরোধী দলের দায়িত্ব যদি হয় যে সরকারকে মানে ল্যাং মেরে ফেলাই দেওয়া, আমি মনে করি এটা তাহলে আমার মানে জাতি হিসেবে আমার জন্য লাভজনক না। এটা দল হিসেবে তার জন্য লাভজনক হতে পারে, আমার জন্য লাভ। আমার বক্তব্য হলো যে সরকার যখন কোনো একটা ভুল করতে যাবে, তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া যে তুমি ভুল করতেছো। অর্থাৎ সরকারকে সবসময় প্রশ্নের মুখে রাখা, ক্ষমতাকে প্রশ্নের মুখে রাখা। তাহলে আমি এখানে আমি ধরে নিলাম সরকার গঠন করছে বিএনপি, শক্তিশালী বিরোধী দল জামাত। আপনার কি মনে হয় যে রাজনৈতিক চর্চার কথা, পরিবর্তনের কথা আপনি বলছেন, সেখানে তাহলে আওয়ামী লীগ স্পেস পাবে? আওয়ামী লীগ স্পেস পাবে, আওয়ামী লীগ স্পেস পাবে। পাবে এই কারণে, যখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে, তখন আপনার এই রাজনৈতিক প্রক্রিয়া, এই যে বিশাল একটা জনগোষ্ঠী নির্বাচনের বাইরে থাকলো, ভোট দিল না, হ্যাঁ, প্রশ্ন তো উঠবে ভাই। আপনার যদি ভোটার উপস্থিতি যদি 51% হয়, 52% যদি হয়, আমি ধরে নিচ্ছি, আমি এখনো জানি না, যে শতাংশটি হোক, এটা কিন্তু খুব ভালো একটা পার্সেন্টেজ। এটা নিয়ে আপনি নানা ধরনের উদাহরণ দিতে পারেন, 91 এত ছিল, 92 এত ছিল, নানা উদাহরণ দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করতে পারেন যে এটা ভালো, এটা ভালো। কিন্তু এটা সারা দুনিয়ার জন্য ভালো উদাহরণ না, কারণ আমাদের এখানে ভোটিং যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু এই উপস্থিতিটাকে ঠিক সাপোর্ট করে না। আমরাই তো বলেছি যে অনেক লোক ভোট দিতে পারে নাই গত 3টা নির্বাচনে, মানুষ ভোট সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল 3টা নির্বাচনে, বলেছি না আমরা? বলেছি। তাহলে সেটা তো আসলেই বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, সেটা তো এই নির্বাচনে প্রমাণ হচ্ছে না। আচ্ছা, এই নির্বাচনে কেন উপস্থিতি, মানে এখনো পর্যন্ত আমরা যা পাচ্ছি বা আমাদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যা বুঝছি যে ভোটার উপস্থিতি আসলে যা প্রেডিক্ট করা হয়েছিল, যা আশা করা হয়েছিল, সেই তুলনায় ভালো হয়নি। না হওয়ার পেছনের কারণটা আপনি শুরুতে কিছুটা বলেছেন। আর কি কোনো কারণ আছে যে মানুষের জীবনে এই প্রভাব ফেলা ছাড়া নির্বাচন? আপনি কি এখানে কোনো ইঞ্জিনিয়ারিং দেখেন? আমি ইঞ্জিনিয়ারিং দেখি না, আমি দেখি না, কারণ আমি নিজে তো ভোট দিতে গিয়েছি, আমি কয়েকটা কেন্দ্রে ঘুরেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, কেউ একজন বলেনি আমার ভোটটা কেউ দিয়ে দিছে। না, কিছু কিছু অভিযোগ এসছে যে ভোটার লিস্টে আসলে তার নাম পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে তার বাবার নামটা নেই, ফলে আসলে উনি যে বাবার নামের সাথে নাম ম্যাচ করছে না। হ্যাঁ, তো দেখা গেছে যে তার ভোটটা হয়ে গেছে, এরকম বেশ আমরা অল্প কিছু অভিযোগ পাওয়া গেছে। এটাতে হবে, এটা তো স্বাভাবিক, কারণ আপনি এনআইডি কার্ডগুলি দেখেন না, এখন এনআইডি কার্ডগুলো কি বানানটা সব ঠিকঠাক আছে? নাই তো। আমাদের এনআইডি কার্ডে ভুল ভাল নাই, নামের বানান, নামের ভুল নাই, অনেক ভুল আছে।
না, আমার ধরেন কিন্তু ফ্যামিলিতে তখন আপনার নামে আরেকজন ভোট দিয়ে চলে গেছে, এই ঘটনা ঘটেছে ভোট আজকে। দেওয়া হয়ে গেছে এমন অভিযোগ আমি পাই নাই, মানে আমার ভোটটা কেউ দিয়ে দিয়েছে এই অভিযোগটা এখন পর্যন্ত আমি পাই নাই। হতে পারে, থাকলেও এত ভোটারের মধ্যে ওটাও হতে পারে, ওটাকে আমি খুব একটা মানে প্রভাব বিস্তারকারী মানে উদাহরণ হিসেবে আমি এটাকে চিন্তা করব না। কিন্তু নর্মালি আমি পাই নাই যে আমি তো কয়েকটা তো অনুষ্ঠানে গিয়েছি, আমি তো মানে যখন গিয়েছি প্রভাব বিস্তারের জন্য কিছু জায়গার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, অভিযোগ করেছে একটা ওর পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তারপর প্রিজাইডিং অফিসারকেও তার কার্যক্রম থেকে স্থগিত করা হয়েছে। এরকম বেশ কিছু অল্প কিছু ঘটনা আছে, অল্প কিছু থাকতে পারে, কিন্তু আমি যদি সবকিছু মিলিয়ে যদি দেখি সেক্ষেত্রে নির্বাচন কতটা ভালো মনে হলো আপনার কাছে? না, এই নির্বাচনে আমার যেটা খারাপ দিক মনে হয়েছে সেটা হলো যে অনেক ভোটারের পছন্দের প্রার্থী ছিল না, পছন্দের মার্কা ছিল না, মানে আওয়ামী লীগের অনুপস্থিতিটা বলছি আমি খারাপ দেখেছি। ভোটার উপস্থিতিটা আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না। আমি ভেবেছিলাম আরো ভোটার হবে, মানে আমি এটাও ভেবেছিলাম যে আওয়ামী লীগের ভোটাররা যাবে, তারা কোনো না কোনো দিকে ভোট দিবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের ভোটাররা বেসিক্যালি যায়ই নেই। এটা আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। তো এইগুলি মানলে, এগুলি দেখলে, কিন্তু এবার সহিংসতা কম হয়েছে, বিশৃঙ্খলা কম হয়েছে। আমাদের দেশে নির্বাচন মানেই হচ্ছে কিছু হত্যাকাণ্ড আছে, ঘন্টার পর ঘন্টা নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আছে। ওটা কিন্তু আপনাকে আমি আগের দিন বলেছিলাম, আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম আপনার সঙ্গে পডকাস্টে, যে ওই মারামারিটা হবে না এই কারণে আগে বললাম যে মামা ভাগ্না সারাদিন ঝগড়া করবে কিন্তু খুনাখুনি করবে খুব কম। এটা তো আমরা মামুর আগে তো বলেছি ভাই, বিএনপি এবং জামাতের মধ্যে তো নীতিগত কোনো পার্থক্য নাই। আমি একটু আগে বললাম আপনাকে যে আওয়ামী লীগ থাকতো এখানে, তো বিএনপি জামাত মিলে জোট করতো, আপনি নিশ্চিত থাকেন জোট করতো, জোট জামাত বিএনপি মিলে জোট করে আওয়ামী লীগের সঙ্গে ফাইট করতো। বাংলাদেশে ভাই পলিটিক্স হলো দুইটা, একটা হলো প্রথমে ছিল আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এখন বিএনপি এবং এন্টি বিএনপি, কিন্তু আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ যতটা দুই মেরুতে অবস্থান করে, বিএনপি এবং এন্টি বিএনপি কিন্তু অতটা দুই মেরুতে অবস্থান করে না। এরা কাছাকাছি অবস্থান থাকে, পরস্পরের বিরোধিতা করে, একই ঘরে থাকে, কিন্তু ওই মাছের টুকরাটা নিয়ে, অমুকটা নিয়ে, তমুকটা নিয়ে ঝগড়া করে, কিন্তু কেউ ঘর ছেড়ে বাইরে যায় না। এগুলো ওই টাইপের মানে বিরোধিতা এখন হচ্ছে। কাজেই এখানে আপনি, আমার মনে হয় না যে ওরকম জঙ্গি মানে মানে মারদাঙ্গা ভাবে কেউ বিরোধিতা করবে। আচ্ছা, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে এই সরকারের জন্য সামনের দিনটি একটা কঠিন অবস্থা তৈরি করবে। অনেকে বলছেন 2 বছরের বেশি এই সরকার টিকবে না, নানা রকম অস্থিতিশীলতা থাকবে এবং সেটাকে পুঁজি করার তারা চেষ্টা বিভিন্ন জায়গা থেকে থাকবে, সেটা দেশের বাইরে, দেশের ভেতরে, নানা জায়গা থেকে থাকবে। আপনার কাছে কি মনে হয়? এটা হবে অনেকগুলি কারণে হবে, এটা একদম অবধারিত, এবং এর কারণগুলি আমি বলি আপনাকে। প্রথমত কারণ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার, মানে ডক্টর ইউনূস সাহেবের সরকার এমন এমন কিছু সমস্যা রেখে যাচ্ছে এবং তারা তৈরি করেছে যেগুলো বয়ে নেওয়া আগামী সরকারের জন্য কঠিন হয়ে যাবে। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো জামাতের মধ্যে একটা চিন্তা কাজ করতে পারে। সেই চিন্তাটা হলো যে আমরা ভোট পাইতাম 7%, সেখান থেকে মাত্র 1 বছরের কারণে, মানে আপনি যদি এটা ইলেকশনটা যদি 2024 ডিসেম্বরে হতো, পানি পাওয়া যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই এই জিনিসটা একটু বলে নিতে চাই যে হয়তো আমরা খুব কঠিন কিছু সময় পার করেছি, বা অনেকেই আসলে এই সময়টাতে আমরা দেখেছি যে যতটা আশা করেছিলাম একটা ভালো নির্বাচন করার, সেই ভালো নির্বাচনটা অনেকেই বলছেন যে পাওয়া গেছে। আমরা অস্থিরতা দেখিনি, অস্থিতিশীল পরিবেশ দেখিনি, অনেক কিছুই আমরা দেখিনি। মানুষ খুশি, কিন্তু ভোটার উপস্থিতি নেই, সেটা নিয়ে এক ধরনের কষ্ট মানুষের মধ্যে আছে। কিন্তু তাদের কপাল থেকে কি চিন্তার ভাঁজ কিন্তু যায়নি যে আমার সামনের দিনটা আসলে কেমন যাবে। উৎসব মুখর পরিবেশের কথা বলা হচ্ছে, কিন্তু এই উৎসব মুখর পরিবেশ, মানে আমি আজকে সারাদিন যতটা দেখেছি যে উৎসব মুখর পরিবেশে কি হচ্ছে যে ঈদের আনন্দ
সত্যি কথা মাসুদ কামাল, আমি আজকে বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রের বাইরে দেখেছি মানুষ রাস্তায় ক্রিকেট খেলছে, দাওয়াত খাওয়াচ্ছে। আমি নিজেও আসলে মানে ভোট দেওয়ার পর দাওয়াত খেতে গিয়েছি, এরকম একটা আমেজ ছিল। মানে অনেকদিন পরে না মানুষকে একটু রিল্যাক্স মনে হচ্ছিল যে কোনো একটা ভার নেমেছে, নির্বাচনটা হলো। সেটাকেও কি আপনি ভালো নির্বাচনের মানে ব্র্যাকেটে রাখতে চান না? না 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 না, ওটা হলো কি মানুষ একটু অবসর পেয়েছে। আপনি যেটা প্রথমে বলেন ঈদের আনন্দ, আমি যে কথাটা বলতেছিলাম, জি, যে কথাটা কাশির জন্য থেমে গেল, হ্যাঁ সেই জায়গাটা সে কথাটা বলি। এই সরকার নিজে কিছু জিনিস প্রবলেম তৈরি করে রাখছে। এই প্রবলেমগুলো আগামী গভর্নমেন্টকে হ্যান্ডেল করতে অনেক কষ্ট হবে, একটাই বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে জামাত কিন্তু অনেক ভোট পাবে আমার ধারণা। তারা নর্মালি যে ভোটটা পেত আমাদের এখানে 7%, 8%, 10% ম্যাক্সিমাম, এখন তারা 30% ভোট পাবে, প্রায় দ্বিগুণের কাছাকাছি পাবে, 3 গুণ পাবে প্রায়। তারা 3 গুণ ভোট পাবে আগের তুলনায়, অনেক ভোট। কিন্তু এই ভোটটা জয়ের জন্য যথেষ্ট না। তাহলে তাদের মধ্যে চিন্তাটা কি হবে যে আমরা মাত্র 1 বছরের মাথায় নিজেকে ওই অবস্থান নিতে পেরেছি, আমরা যদি আরেকটু সময় পাই আমরা আরো নিতে পারবো। এখন ধরেন আগামী 2 বছর বিএনপি কি হবে? বিএনপি কিন্তু এই সরকারে রেখে যাওয়া জঞ্জাল সাফ করতে করতে তার কিন্তু সময় কাটবে। আওয়ামী লীগের জঞ্জাল কিন্তু ইউনূস সরকার একটাও সরায় নাই, সব রয়ে গেছে। তার মধ্যে তারা নিজেরা আরো কিছু যোগ করেছে। ওকে, এই জঞ্জাল সরাইতে সরাইতে আগামী গভর্নমেন্টের কষ্ট হবে। ওই সুযোগে জামাত কিন্তু সরকারকে দোষারোপ করার সুযোগও পাবে, নিজেদের আরো গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। 2 বছরের মাথায় জামাত মনে করবে এখন আমরা ক্ষমতায় যাওয়ার উপযুক্ততা অর্জন করেছি, এবং তখন তারা ভাববে তাহলে আমরা একটা ধাক্কা দেই, এবং সেই ধাক্কাটা 2 বছরের মাথায় দিবে। দিলে 3 বছর পর্যন্ত টিকে থাকে সরকারের জন্য কষ্টকর হবে, যদি তারা একদম মৌলিক কিছু পরিবর্তন না আনতে পারে। যেমন যদি তারা আগের মতো করে গড্ডালিকে প্রবাহে গা ভাসায়, আওয়ামী লীগ যেভাবে চালাতো যদি সেভাবেই চালায়, তাহলে তাদের 3 বছর টিকে থাকা কঠিন হবে। মৌলিক পরিবর্তনগুলি কি কি? যেমন ধরেন, প্রথম পরিবর্তন হলো আপনাকে দুর্নীতি থামাতে হবে। সেটা হলো বেসিক। 1-1.5 বছরের মধ্যে করা তো শক্ত হবে। শক্তই তো হবে, আমি তো বলিনি যে খুব আরাম হবে, শক্ত হবে। তারেক রহমান নিজে বলেছেন আমি দুর্নীতি করতে দেব না, দুর্নীতি থামাবো। দেখেন গত 1 বছরে সারা দেশে বিএনপি প্রচুর করছে, চাঁদাবাজি করছে, এবং এই চাঁদাবাজির কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু কমছে। বিএনপি এদেরকে থামানোর জন্য অনেককে বহিষ্কার করছে, কোনো কাজ হয় নাই। কিন্তু যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু কেবল বহিষ্কার করে থামতো না, তাদের বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিত, তখন কিছুটা হয়তো কাজ হতো। এখন যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর সেই অ্যাকশনগুলি নিতে শুরু করে, চাঁদাবাজি অনেক কমবে, কমবে না? প্রশ্ন হলো বিএনপি সেটা চাইবে কিনা। যদি বিএনপির কেউ মনে করে যে আগের বহিষ্কারগুলি ছিল নির্বাচনে জয়ের জন্য, এখন তো ক্ষমতা এসেই গেছি, 5 বছর পরে আবার দেখবো কি হয়, তাহলে হারবে। আর কি কি বিপদে পড়তে পারে, মানে কোন মূল বিষয়গুলো আপনি যেটা বলছেন যে মূল তো কয়েকটা জায়গায় আসলে কাজ করতে হবে বিএনপিকে, এটা তো গেল তার চাঁদাবাজি দুর্নীতি। আর এদেশের মানুষ প্রথম দেখে এটা দুর্নীতিটা, আমার কাছে যেটা মনে হয় প্রথম একদম দুর্নীতিটা। দুর্নীতি দমনে বিএনপি কতটুকু সফল হবে তার উপর বিএনপির প্রাথমিক 6 মাস 1 বছর, অর্থনীতি, তার জীবন মানে দ্রব্যমূল্য, এগুলো তো অনেক বড় ফ্যাক্টর। এখন যে অবস্থায় আপনি যদি দুর্নীতি কমাতে পারেন, দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে আসবে, অনেকটা। দুর্নীতি কমাতে পারলে আপনার সিন্ডিকেট ভেঙে যাবে, দুর্নীতি কমাতে পারলে জিনিসপত্রের দাম কমবে। মানুষ কিন্তু রিজার্ভ কি আছে ওটা অতটা বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় যে আমি বাজারে যে কি করতে পারছি, আমি কি দামে জিনিস কিনতেছি।
কিন্তু যখন আমার অর্থনৈতিক অবস্থা দুর্বল, আমার বিনিয়োগ নাই, আমার মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, আমার জিডিপির হার, জিডিপি দুর্নীতি কমবে কমলে- অনেকেই বলছেন এখন। দুর্নীতি কমলে বিনিয়োগ বাড়বে। আমি অনেক লোককে চিনি বিদেশে থাকে, প্রচুর টাকা আছে, দেশের কোনো জায়গায় হয়তো একটা বিনিয়োগ করতে চায়, দেশে আসে ঘোরাফেরা করে, কয়েকদিন পরে চলে যায়, বলে যে এখানে বিনিয়োগ করা যাবে না চাঁদাবাজির কারণে। এরকম বহুত ঘটনা আছে। আমি আপনার সাথে এখানে একমত, কিন্তু আরেকটা জায়গায় দ্বিমত করতে চাই মাসুদ কামাল। আপনি মানে প্রায় সব জায়গাতে এই কথাটা বলেন যে এবারে নির্বাচন আমরা আর মামুরা, এখানে তো জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বী, মানে জোট বন্ধু আসলে প্রতিদ্বন্দ্বী হয়েছে। তাহলে যদি নিজেদের মধ্যেই সরকার এবং বিরোধী দল ভাগাভাগি হয়ে থাকে, তাহলে কেন 2 বছর পরে এই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে বিরোধী দল? কারণ ভাগ্নে তখন মামুর জায়গায় যেতে চাইবে, ইতিহাস তো এখানেই। তখন জামাত ভাববে যে আমি কেন ক্ষমতায় যাব না, সে ক্ষমতায় যেতে চাইবে তো খুব শিগগিরই। আমি বললাম তো আপনি দেখেন, ক্ষমতায় আসার পর যদি তারেক রহমান বিএনপির আগে যেভাবে চলছে ট্র্যাডিশনাল ওয়েতেই দল চালান, সরকার চালান, উনি 3 বছর টিকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি আমি। আর এর মধ্যে আওয়ামী লীগ তো ঢোকার চেষ্টা করবে। আপনি আওয়ামী লীগকে কী করবেন? স্থগিত করে রাখছেন, কতদিন স্থগিত করে রাখবেন আপনি? আমি আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত নেবেন? আপনি হয় তাকে নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করলে আপনার দেশ আরও বড় ঝামেলা পড়বে। আওয়ামী লীগ কি এত বড় একটা দল নিষিদ্ধ হতে চাইবে না, তখন পুরো দেশে আরেকটা অশান্তি তৈরি হবে। বেটার হবে আওয়ামী লীগ হিসেবে তাকে বিচারের মুখোমুখি করার যে কথা বলা হচ্ছে, যে আইনি প্রক্রিয়ার দিকে যাওয়ার চিন্তা করা হচ্ছে, সেটা কি আসলে তাহলে আমাদের জন্য ভুল প্রক্রিয়া হবে? না, আমি এটা ভুল প্রক্রিয়া মনে করি না। আমি নির্বাহী আদেশে স্থগিত করাটাকে ভুল প্রক্রিয়া মনে করি। আপনি বিচার করেন না ভাই, আমার কোনো সমস্যা নেই তো, বিচার করেন। কি বিচার? যদি সুবিচারের মাধ্যমে প্রমাণ হয় যে আওয়ামী লীগ দলটা থাকা উচিত না, যদি সঠিক বিচারের মাধ্যমে প্রমাণ থাকবে না, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তিটা হলো তাকে আপনি নির্বাহী আদেশে কেন তার কার্যক্রম স্থগিত করবেন? আওয়ামী লীগ যে নির্বাচনে অংশ নিতে পারে নাই, এটা তো নির্বাহী আদেশে পারে নাই। কে নির্বাহী আদেশে দিছে? এই সরকার দিছে। এই সরকারের সরকার প্রধান কে? যে নাকি আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার ছিলেন। ওনার প্রতিহিংসা, ওনার উপর যে অত্যাচার, যে টর্চার করা হয়েছে বলে উনি মনে করেন, উনি তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছেন তো এটার মাধ্যমে। তাহলে এই আওয়ামী লীগের অত্যাচারের শিকার তো আসলে এই মুহূর্তে যদি আমি ধরে নিই জামাত বা বিএনপি যেই সরকার গঠন করুক না কেন, প্রত্যেকেই পড়েছেন এই প্রতিহিংসার মধ্যে। হ্যাঁ, পড়েছেন। তো যেহেতু তারা পড়েছেন, তারা কি সেই প্রতিহিংসা? দেখেন পার্থক্যটা কোথায় আমি বলি। একজন ব্যক্তির প্রতিহিংসার শিকার হওয়া আর একটা দলের প্রতিহিংসা আরেকটা জিনিস। দল তখন কি চিন্তা করবে যে এই সিদ্ধান্ত কিন্তু বিএনপি নিত না, সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস একা বলে পারছেন, এবং এরা সব চুপ করে দেখছে। ইউনূসকে পরিচিত করেছে জামাত, আপনি নেন, বিএনপি প্রতিবাদ করে নাই। ঘটনাটা কিন্তু এভাবে ঘটছে। কিন্তু এর মানে আফটার ইফেক্ট, ইউনূস একা কি করবে? সে বাইরে চলে যাবে, অথবা সে একা মানুষ, বয়স হয়ে গেছে, অনন্তকাল তো আর বাঁচবে না। কিন্তু একটা দল তো অনন্তকাল বাঁচতে পারে, দল তো দীর্ঘমেয়াদী বাঁচবে। তো এই দল কেন একটা এই ধরনের শত্রু আনতে চাইবে, যে শত্রুকে তারা আইনের আওতায় আনতে পারবে না? ধরেন আপনি নিষিদ্ধ করে দিলেন, এখন নিষিদ্ধ দল কি করলো না করলো এটা কোনো আইনের মধ্যে পড়বে? আর যখন তাকে ওপেন রাখবেন, সে তখন নির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে। তাকে আপনি রাজনৈতিকভাবে তাকে আপনি প্রতিহত করবেন। আচ্ছা, তাহলে এনসিপির রাজনীতিটা কি দেখছেন? মানে নির্বাচন তো হয়ে গেল, আমার বিবেচনায় এনসিপির রাজনীতি মোটামুটি ইন্নালিল্লাহ হয়ে গেছে, আমার বিবেচনা। অনেকেরই এবার পার্লামেন্ট মেম্বার হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। মানে এখন পর্যন্ত যে ফলাফল আমরা পেয়েছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অন্তত এনসিপি এই কাজটাই করেছিল। কিছুদিন আগে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে আমার দেখা হয়েছিল। এনসিপি মোটামুটি ভালো নেতাই, তারা এখন একটু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে আর কি।
ওরা খুবই হতাশ জামাতের সঙ্গে যাওয়ার কারণে। তো তারা আমাকে বলছিল, ভাই আমরা কি করতে পারি? আমি কই যে আপাতত অপেক্ষা করেন, আর অপেক্ষার এই সময়টা আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করেন এটা যে এনসিপির এই লিডারগুলি কেউ যেন পাস না করে। যদি কেউ পাস না করে তাহলে তারা এসে আবার একটা এনসিপি গঠন করবে এবং এনসিপি নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন। আর যদি 2-3 জন পাস করে যান তাহলে মনে রাখবেন এনসিপি শেষ। কেন? কারণ ওরা তখন তো জামাতের লোক হয়ে যাবে রে ভাই, আচ্ছা, ওরা তখন তো জামাতের লোক হয়ে যাবে, ওরা তখন জামাতের কাছে কৃতজ্ঞ থাকবে। তোমাদের কারণে আমরা পাস করতে পেরেছি। যতজন লোক এনসিপি পাস করবে এটা তো জামাতের ভোটে পাস করবে। তার মানে এনসিপির রাজনীতি শেষ। আমরা একটু অথবা যদি ওখান থেকে যারা এখন নিষ্ক্রিয় হয়ে আছে তারা যদি ওখান থেকে বেরিয়ে আসে তাহলে হবে যে আমরা তোমাদের বাদ, এই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এদেরকে বাদ দিয়ে আমরা রাজনীতি করব, তাহলে এনসিপি আবার দাঁড়াতে পারে। কিন্তু এদের নিয়ে আর হবে না রাজনীতি। যারা একবার এমপি হয়ে যাবেন তারা একটা নতুন রাজনীতি, যারা জামাতের অনুগ্রহে এমপি হয়েছেন তারা জামাতকে ত্যাগ করে এসে নতুন একটা তৃতীয় ধারা রাজনীতি করবেন, আর সেই রাজনীতি দেশের মানুষ মেনে নেবে। এটা হয় না, এটা হয় না, একদম হয় না। আচ্ছা, ওই লাইনে চিন্তাই করেন না। যেহেতু সময় শেষ, আবার একটু নির্বাচনের ব্যাপারে ফিরি, কারণ ফলাফল ঘোষণা তো চলছে। কিন্তু আমি এবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখি রাশেদ কামাল, সেটা হচ্ছে শিশির মনির তার আসলে তিনি এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দিয়ে বলেছেন যে তিনি তার হার মেনে নিচ্ছেন এবং বিএনপি যিনি প্রার্থী তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। এই প্র্যাকটিসটাকে আপনি কেমন দেখেন? ভালো। এবং কতজনের কাছ থেকে এবার এই ধরনের বার্তা পাওয়া যাবে বলে মনে করেন? এই প্র্যাকটিসটা আমি যখন নাকি 9 তারিখে দুইজন শীর্ষ নেতা, মানে দুই রহমান, শফিকুর রহমান এবং তারেক রহমান, যখন টেলিভিশনে বক্তৃতা দিলেন জাতির উদ্দেশ্যে, দুইটা বক্তৃতা খুব মন দিয়ে শুনছি। শফিকুর রহমানের বক্তৃতা ছিল 19 মিনিট 15 সেকেন্ডের মতো, আর ওনার বক্তৃতা ছিল 39 মিনিট সামথিং, কয়েক সেকেন্ড ছিল। আমি এই দুজনের বক্তৃতা শুনতে যাই, আমি বারবার একটা জিনিস শোনার জন্য আমি আসলে পুরোটা শুনছি। সেটা হলো ওনারা কেউ একজন বলেন কিনা যে জনগণ যে রায় দেয় সেই রায়টা আমরা মেনে নেব। অর্থাৎ যদি জনগণ আমার বিপক্ষে রায় দেয় সেটা আমি মেনে নেব, কেউ বলে নাই। আজকে সকালে বলেছেন তারেক রহমান, আজকে সকালে বলেছেন যে যদি নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, যদি কোনো না হয় তাহলে তাও ভালো, এটা মন্দের ভালো। কিন্তু আমি ওই জাতির কাছে উদ্দেশ্য বক্তৃতার মধ্যে আমি আশা করেছিলাম। তো ওই জিনিসটা যদি শিশির মনি তার নিজের জীবনে প্রয়োগ করে থাকেন, ভালো, এটা শিক্ষার প্রভাব, আমি এটাকে ইতিবাচক মনে করি। আমাদের তো এই পলিটিক্যাল কালচারটা তো নাই। না, এই কথা বলাতে আমার আরেকটা জিনিস মনে পড়লো। এবার যারা এমপি ইলেকশনে জিতে আসবেন, মেম্বার অফ পার্লামেন্ট হতে যাচ্ছেন, এই যে শিক্ষিত মেম্বার অফ পার্লামেন্ট আমরা কতজন পেতে যাচ্ছি বলে মনে করেন? মানে খুব বড় পরিবর্তন কি দেখছেন এবার? আমরা যদি বিগত সময়টা চিন্তা করি, সেই তুলনায় এবার যারা আমাদের এমপি হবেন, নির্বাচিত হবেন যারা, তাদের মধ্যে কি গুণগত মানের পরিবর্তন দেখতে পান? এটা কিছুটা হবে, কারণ আপনার মনে করেন এনসিপি যারা ক্যান্ডিডেট আছে, এনসিপির এই ছেলে মেয়েগুলিকে আমি শিক্ষিত মনে করি। এদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলছি, তো এদের সঙ্গে কথা বলা যায়। এরা মানে অতটা না, মানে পড়াশোনা করা ছেলে এবং লজিকটা ভালো বুঝে এবং নিজেরা প্রয়োগ করে, যারা এনসিপির হবে। জামাতের যারা আছে তাদের মধ্যে কিছু কিছু ইয়াংদের মধ্যে আছে, কিছু বিএনপির মধ্যে ইয়াং আছেন, বিএনপির মধ্যে আবার পুরনো কিছু আছেন। তো পুরনো যারা আছেন তাদের মধ্যে একটু ঝামেলা আছে, নতুনদের মধ্যে ভালো। কিন্তু সবচেয়ে আশার কথা হলো যে আমার কাছে তারেক রহমান সাহেবকেও মোটামুটি লজিক্যাল এবং ভালো মনে হয় তুলনামূলকভাবে। শফিকুর রহমান সাহেবকে আমার ভালো মনে হয়। শফিকুর রহমান সাহেবের সঙ্গে আমার মনে হয় তার সঙ্গে কথা বলা যায়। লোকটাকেও আমার কাছে গোয়ার টাইপের লোক মনে হয় না। আমাদের আগের অনেকে কিন্তু গোয়ার টোয়ার ছিল। তো এই সমস্ত মানে যখন নাকি শীর্ষ পর্যায়ের লোক যখন নাকি আপনার লজিক্যাল হয়, মানে আধুনিক হন, তখন তার প্রভাব কিন্তু নিচের দিকে পড়বে। আর শীর্ষ পর্যায়ে যদি না হয় তাহলে তো নিচের দিকে ওইটাই পড়বে।
কাজে আমি কিন্তু আগামী সংসদটাকে খুব ভাইব্রেন্ট একটা সংসদ মনে করি। আমি মনে করি আগামী সংসদ যেটা হতে যাচ্ছে এখানে কিন্তু আলোচনা হবে, এখানে অনেক কিছু হবে এবং সেটা মানে ভালো হবে। আমি মনে করি বেটার সংসদ হবে আগের তুলনা করছি, আগের গুলিছি। আমরা তো যেমন ধরুন 2008-এর যে সংসদ, 2009 যেটা হলো আর কি, সেটা ভালো হয়নি কেন? সেটা তো খালেদা সংসদে যাই নাই। তাহলে সংসদের আপনার আলোচনাটা কোথায় হবে? একপাক্ষিক সংসদ হয়েছে একটা। উনি যদি ওরা সমস্ত লোক বললে যাইতেন তাহলে তো আমি বুঝতাম যে না ঠিক আছে, একটা আলোচনা তো হচ্ছে, মানুষ তো দেখেই নেই। এবার আমরা তাহলে এই জিনিসটা দেখবো না যে কথায় কথায় আমি সংসদ ছেড়ে আমি এটা আশাবাদী যে এরা ওই যে আপনার মানে এই সংসদে আমি যাবই না, ঢুকবই না, একদিনও শান্তিতে থাকতে দেব না, এই সমস্ত হুঙ্কার বোধ হয় এবার আমাদের শুনতে হবে না। আচ্ছা, যতই আমরা এবং মামুরা হোক না কেন, যতই আমরা হোক, তার মানে আমরা একটা ভাইব্রেন্ট সংসদ এবার পাবো আমি আশা করতেছি। আমি একটু মানে যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নির্বাচন তো মোটামুটি ভালো হলো, যে ধরনেরই হোক না কেন, এর ক্রেডিট আপনি সরকারকে কতটা দিতে চান? এখানে ক্রেডিট তো পলিটিক্যাল পার্টিগুলোর। সরকার কিন্তু অনেক ভুল ভ্রান্তি করছে এই নির্বাচন নিয়ে। আপনি দেখছেন গত এই 18 মাসে এই যে প্রধান যে দুইটা দল বিএনপি এবং জামাত, এরা কি এই সরকারের কোনো ব্যর্থতা নিয়ে কোনো সমালোচনা করছে? একটা শব্দ উচ্চারণ করছে? কয় নাই তো। এরা সারাক্ষণ এই সরকারকে তোষণ করছে, তেল দিয়ে গেছে সারাক্ষণ। মানে এটা কি ভয় থেকে নাকি বাবা জয়কদিন আসিস চুপচাপ? ওইটাই আর কি, চুপচাপ 12 তারিখ থেকে আর পিছাও না। আচ্ছা, মূল লক্ষ্যটা এখানেই, ভাই তুমি যা বলতো সব রাজি আছি, তুমি 12 তারিখ থেকে আর পিছাও না, এই জন্য আর কিছু না। মানে এই ক্রেডিট পুরোটাই আসলে রাজনৈতিক দলের। একেবারে শেষ যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ডক্টর ইউনূস গতকাল তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের জন্মদিন আজ, নতুন বাংলাদেশের জন্মদিন আজ, এটা নিয়ে বেশ একটা বিতর্ক উঠেছে নানা জায়গায়। আপনি এটার সাথে কতটা একমত? নতুন বাংলাদেশ একদমই একমত না, একদমই একমত না। নতুন বাংলাদেশ কি? নতুন এই বাংলাদেশের কি আছে? উনি কি নতুন করছেন রে ভাই? না, নতুন বাংলাদেশের জন্মদিন আজ, মানে বাংলাদেশে তো জন্ম হয়ে গেছে, নতুন বাংলাদেশের জন্মদিন কিভাবে হবে? কি হিসাবটা কি উনি বুঝাক। উনি কথা বলার সময় কিছু খেয়াল করে বলেন না, এটা আগে বুঝি নাই, এখন বুঝছি। উনি কথা বলার সময় খেয়াল করে বলেন না। উনি মানে হচ্ছে জানেন, মানে কিছু কিছু চমকপ্রদ শব্দ ব্যবহার করে এমন কিছু বলতে চান যে এই কথা আমি ছাড়া আর কেউ বলে নাই। এই কথা কোনো অর্থ হয় না। ওনার এই সমস্ত কথার কোন এর বাগাড়ম্বর জাস্ট। আমি তো ওনাকে নাম আগেই বলছি, উনি তো কথার ফেরিওয়ালা, স্বপ্ন বিক্রি করেন, স্বপ্ন বিক্রি করে এই পর্যন্ত আসছেন। কোনোদিন এই স্বপ্ন যে বাস্তবে রূপান্তরিত হবে না, এই চ্যালেঞ্জে উনি কখনো পড়েন নাই। এই 18 মাসে পড়ছেন, পরে একদম আপাত মস্তক ধরা খাইছেন। ওনার কোন স্বপ্নটা, কোন বক্তব্যটা দেখেন তো আপনি বাস্তবায়িত হয়েছে? দেখেন তো, কোনোটাই হয় নাই। শেষ পর্যন্ত একটা উনি বইটা আরো আওলা বাজাইছে, এই দেশ নাকি জালিয়াতির কারখানা। উনি বললেন যে দেশে নাকি উনি সরকার প্রধান, যদি এটা জালিয়াতির কারখানা হয়, এই কারখানা উনি হলেন কি ম্যানেজার। এগুলি ওনার কথা বাদ দেন, ওনার কথা যত কম শুনবেন তত আপনি সুস্থ থাকবেন। না, ওনার কথা তো বলার সময়ও শেষ আসলে, নিশ্চয়ই এরপরে আর বলার সুযোগও পাবেন না তিনি খুব ভালোভাবে, অন্তত সরকার প্রধান হিসেবে। এই পুরো উপদেষ্টা টিমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শুনেন, এই উপদেষ্টা টিম মানে কি? এই সরকারের, মানে এরা তো অংশ ছিল কর্মকাণ্ড, কিন্তু ওই কাজটাই করছে। সরকারের কর্মকাণ্ড কিন্তু মূল্যায়ন করেন। এটা হলো গিয়া উনার এই টিমেরই একজন সাবেক সদস্য মাহফুজ আলম কিছুদিন আগে ডয়চে ভেলেকে একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি 10-এর মধ্যে কত দিবেন? উনি বলেছিল 3 অথবা 4। উনি বলেছিল 3 অথবা, যে নাকি সরকারের পার্ট ছিল, সরকার পার্ট, ক্যাবিনেটের পার্ট, ওনার টিমের পার্ট, ওনার টিমমেটদের সম্পর্কে উনি বলছেন যে 3 অথবা 4। আর আমি তো এই সরকারের প্রথম দিন থেকেই বলছি সরকার পারবে না। এদের সম্পর্কে আমার প্রথম দিনের মূল্যায়ন ছিল এরা পারবে না। কাজে আমার কত দেব বলেন? 10-এর মধ্যে বড় জোর 2 দিব, বড় জোর 2 দিব। আচ্ছা, শেষ আশা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে সামনের বাংলাদেশ। আমরা জানি যে এর আগে প্রেস সচিব মাহফুজ আলম বলেছিলেন যে হয়তো মাহফুজ আলম, দুঃখিত, শফিকুল আলম বলেছিলেন যে 17-18 তারিখের মধ্যে নতুন সরকার গঠন হয়ে যাবে।
সেটা যদি হয়ে যায় সামনের দিনটা কত ভালো বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের চর্চার মধ্যে কতটা পরিবর্তন আসবে? এই যে আমরা সারাক্ষণ হিংসা বিদ্বেষের কথা বলি, সেটার পরিবর্তন আসলে কতটা আসবে সামনের দিনটিতে? আমি এখন পর্যন্ত যতটুকু ফল পেয়েছি, আমি ধরে নিয়েছি যে তারেক রহমানই আগামীতে সরকার প্রধান হচ্ছেন। তারেক রহমান এই জাতির কাছে অথবা আমার কাছে টেস্টেড না। আমি ওনাকে দেখি নাই আসলে। উনি দীর্ঘদিন বাইরে ছিলেন। ওই যে একটা প্রবাদ আছে, কিন্তু প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত বেশি যত কম জানেন। তারেক রহমান সম্পর্কে আমরা জানি না, ওনাকে আমি এখনো টেস্ট করি নাই। উনি তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিলেন না। তারেক রহমান ছাড়া তার দলের আর বাকিদেরকে তো আমরা জানি। বাকিদের উপর আমার কোনো ভরসা নেই, বাকি ম্যাক্সিমাম লোকগুলোর উপর আমার কোনো ভরসা নেই। বাকি ম্যাক্সিমাম লোককে আমরা দেখছি না। সেটাই, এই যে বড় বড় নেতা যারা আছে এদেরকে আমরা দেখি নাই, এরা কি করছে? তারাই তো টিম মেম্বার। টিম মেম্বার হোক, যদি টিম লিডার ঠিক থাকে না, টিম মেম্বার চেঞ্জ হয়ে যায়। যদি টিম লিডার ঠিক থাকেন, যদি টিম লিডার শক্ত থাকেন, যদি টিম লিডারের একটা ভিশন থাকে, টিমমেটটা কোনো সমস্যা করে না। আচ্ছা, আপনি আমাকে বলেন, সিঙ্গাপুরের টিম লিডার যিনি ছিলেন লি কুয়ান, তার টিমমেট কে ছিল জানেন আপনি? জানার কোনো প্রয়োজন আছে? টিমমেট, উনি কিন্তু টিম পরিচালনা করছে। টিম ইজ ইম্পর্টেন্ট, টিম কিন্তু ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, কিন্তু টিমমেট গুলি কারা ছিল? যদি টিম লিডার ঠিক থাকে, টিমমেটের নাম জানার দরকার নেই তো। তখন টিমমেটটা টিম লিডারকে অনুসরণ করে, যে অনুসরণ করতে না পারে সে টিম থেকে ছিটকে পড়ে। টিম লিডার ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে একটা প্রশ্ন মনে এসেছে, সেটা হচ্ছে যে এবার যে গণভোট হয়ে গেল, সেই গণভোটে আমরা দেখছি যে এখনো পর্যন্ত হাঁ এগিয়ে আছে। সেই জায়গাটিতে আপনার কাছে কি মনে হয়, গণভোটের প্রচারের কারণে কি গণভোট এগিয়ে গেল, নাকি আসলে মানুষ ঠিকঠাক বুঝে টুঝেই আসলে গণভোটে হ্যাঁ দিয়েছে? মানুষ বুঝেই নেই গণভোটে কি আছে। সরকার তারস্বরে বলে গেছে গণভোট দাও, গণভোট দাও, হাঁ ভোট দাও, হাঁ ভোট দাও। যখন ব্যালটটা সিরা দিচ্ছে তখন বলছে যে এখানে হাঁ, পাবলিক বলছে ভাই এটা কি, হার মধ্যে একটা সিল মেরে দাও। এই ট্রেনিং তো আলী ইয়ার সপ্তাহে গত 1 মাস ধরে তাদেরকে দেওয়াইছি। দেওয়ানোর পরে না গভর্নমেন্ট বলছে যে এটা বলা ঠিক হবে না, এটা করছে। আমি এই উত্তরটা দিয়ে শেষ করি, সেটা হলো আমারও একটু উঠতে হবে এখন। সেটা হলো গিয়ে, আমি কিন্তু গণভোটে কি দিয়েছি আপনাদেরকে বলে দিই, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। আমি গণভোটটা হাতে নিয়ে আমি এই 84টা পয়েন্ট খুব মন দিয়ে পড়ছি রে ভাই। আমি আমার যতটুকু মেধা আছে তাদের বোঝার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলি ভালো ভালো জিনিস আছে। এই কথা যখন মাথার মধ্যে আমার আসছে, তখন আমি সিল দিয়ে একটা হাড়ের মধ্যে সিল মারছি। সিল মারার পরে আমার মনে হলো এখানে অনেক কিছু আছে যেটা আমি চাই না। তাহলে ওটা আমি কী করবো? তাহলে ওটাকে আমি চাইলে হাত দিলাম, তখন আমি নার মধ্যে মারছি একটা সিল। তাহলে আমি 2টা সিল মারলাম, ভোটটা বাতিল হয়ে গেল। এতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে ওই জায়গাটাতে, আমি যদি যে কোনো একটাতে সিল মারতাম তাহলে আমি আমার সঙ্গে অন্যায় করতাম। হা দিলে পরে যেগুলো আমি চাই না সেটাকে আমি হা বলতাম। আমি তো চাই না। এখন যদি আপনি আমার চাপায় দেন, সেটা তো আমার কিছু করার নাই। কিন্তু চাপায় দেওয়ার আগ পর্যন্ত আমি বলবো এটা আমি চাই না। কাজে আমার হাত দেওয়াটা অন্যায়। আবার যদি আমি কেবল না দেই, এখানে এত ভালো ভালো কিছু আছে যেটাকে আমি হারাতেও চাই না। কাজে ভাই যা ইচ্ছা তা আপনি করেন, আমি আমার কাজটা করছি। আমি একটা হাসিল একটা না সিল দিয়ে আমি চলে আসছি। তাহলে আপনার প্রার্থী যদি 2 জন পছন্দের হতো, তাহলে আপনি কি করতেন? তাহলে আমি হয়তো এটাই করতাম, অথবা অন্য কিছু করতাম, তাই আমি বলতে পারবো না। কিন্তু এটা তো আমার অন্য জিনিস, এটা তো আমার এক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে। এটা হয় না, এইভাবে প্যাকেজ গণভোট হয় না। তাহলে বলবেন তাহলে কি করতে হতো? আমি বলি কি করতে হতো। ওনাদের উচিত ছিল এই জুলাই সনদটাকে, নতুন যে সংসদ আসবে, যা নাকি জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ, সেই সংসদের হাতে ছেড়ে দেওয়া। আমরা একটা প্রস্তাবনা দিলাম, আপনারা ঠিক করেন। আপনারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসছেন, আপনারা ঠিক করেন। আমরা ম্যান্ডেটবিহীন ব্যক্তি, কিন্তু আমরা মনে করেছি এগুলো করা উচিত। কাজে আপনার কাছে আমি দিলাম ভাই, এখন আপনারা দেখেন কি করবেন। আর কতগুলি ম্যান্ডেটহীন ব্যক্তি, এনজিও, বিদেশ থেকে আমদানিকৃত বুদ্ধিজীবী, তারা ঠিক করে দিচ্ছে দেশ কিভাবে চলবে, এবং সেই অনুযায়ী এই জনগণের কর্তৃক নির্বাচিত লোকদের চালাইতে হবে। এটা কোনো লজিকের মধ্যে পড়ে না। এই এক ব্যক্তির জেদের কারণে এই সব কাজগুলি সরকার এই সমস্ত গড়, এটা টিকবে না তো ভাই। গণভোট জিনিসটা কি? রেফারেন্ডাম তো আপনার সংবিধানেই নাই। আপনি কোথেকে পাচ্ছেন রেফারেন্ডাম?
এই শব্দ কে আবিষ্কার করছে? যতক্ষণ পর্যন্ত আমার আগের সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত রেফারেন্ডাম শব্দটা কে আবিষ্কার করছে? রাষ্ট্রপতির অধ্যাদেশ। রাষ্ট্রপতি তো এমন কিছু অধ্যাদেশ দিতে পারে না। রাষ্ট্রপতি কেবল অধ্যাদেশ আকারে সেই জিনিসগুলি জারি করতে পারে যেগুলো কি নর্মাল আইন হয়। এটা তো আইন না, এটা তো সংবিধানের একটা মানে বৈশিষ্ট্য আপনি চেঞ্জ করছেন। তো এগুলি তো ভাই দেখেন না, আগামীতে গভর্নমেন্ট তো আসবে। আমি একটা কথা বলে শেষ করি, আর কথা বলবো না, আর প্রশ্ন করবেন না। সেটা হলো কি, ছোট প্রশ্ন ছিল না আমার আর সময় নেই, আমার এক জায়গায় যেতে হবে, যে আচ্ছা আমি এখানে শেষ করি, পরে একদিন বসবো ইনশাল্লাহ। আমি একটা কথা বলি, এই ইলেকশনে যেতে যদি বিএনপি জিতে, বিএনপি জুলাই সনদ বাম দিকে রাখবে, ডান দিকে রাখবে তাদের 31 দফা রেখে একটা করে পৃষ্ঠা উল্টাবে আর মিলাবে, পৃষ্ঠা উল্টাবে আর মিলাবে। যেগুলো মিলবে 31 দফার সঙ্গে ততটুকু জুলাই সনদ তারা গ্রহণ করবে, বাকিটুকু আলহামদুলিল্লাহ। তাহলে যে পিয়ার, আমাকে ধন্যবাদ দেন, তাড়াতাড়ি শেষ করেন। না এই যে পিয়ার কোনটা? মানে আমার তো যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে তো আমার এই সংসদ হবে হচ্ছে পিয়ার সিস্টেমে সংসদ হতে যাচ্ছে। সেক্ষেত্রে এই 100 জন নেতা কিভাবে নির্বাচিত হবে? বিএনপি যে বলছে সেভাবে হবে। কিরকম সেটা? নিম্ন কক্ষে যা থাকবে সে আনুপাতিক হারে হবে। হ্যাঁ আনুপাতিক হারে হবে, কিন্তু আমি তো একজন ভোটার হিসেবে আমি জানলাম না আমার উচ্চ কক্ষে আসলে কে যাচ্ছে। পৃথিবীর সব দেশেই তো যেখানে পিয়ার আছে তারা পিয়ারটাকে মানে রাখে যে আমি এত বিএনপি ভোট পেলে পিয়ারটাকে মানে। বিএনপি কোথাও বলছে আমি পিয়ার মানি? বিএনপি কোথাও বলছে আমি পিয়ার মানি না। তাহলে ক্ষমতায় আসবে বিএনপি আর মানবে আপনারটা? আপনি কে? তা ঠিক, আমরা কি কিন্তু আমরা সাধারণ জনগণ। সাধারণ জনগণ চায় না, সাধারণ জনগণ চায় না। আপনি আমার সাথে সরকারের মতো আচরণ করছেন, কারণ আমি না, সরকার সরকারের না। মতো আচরণ না। যেমন আমি চাই, আমি কিন্তু পিয়ার চাই, আমি কিন্তু পিয়ার চাই, কিন্তু আমার মতো লোক তো চায় না। আমার মতো লোক তো বিএনপি কি চায়। আমি পিয়ার চাই, আপনি পিয়ার চান, আমরা দুইজন হইলাম, আর 5 জন লোক বলে আমি পিয়ার চাই না। বলবো যে তুমি যা চাও না তার কি প্রমাণ? ওই কি পিয়ার মিয়ার বুঝি না, বিএনপি যা চাই ওটি আমি চাই। তার মানে আমরা আসলে একটা শিক্ষিত ভোটার চাই, যে Right. ভোটটা দেওয়ার সময় জি। জেনে নিবে, বুঝে নিবে আমি আসলে কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, কিভাবে দিচ্ছি। জি ভাই। অনেক ধন্যবাদ আপনাকে, দেরি করে দিচ্ছিলাম, 5 মিনিট দেরি হয়েছে, বেশি দেরি হয় নাই মাসুদ ধন্যবাদ। কামাল। নিশ্চয়ই সামনের দিনে আবারও কথা হবে। একটা সুন্দর বাংলাদেশ তো আমরা দেখতেই চাই, সেই দিনের অপেক্ষায়। যদিও আমরা এর আগেও মাসুদ কামাল বলেছিলেন যে উনি আশা রাখেন না, কিন্তু আমি ফারহানা রহমান আশা রাখি সামনের দিন একটা ভালো দিন নিশ্চয়ই আসবে। পোস্টের সাথে থাকুন, পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।